তো হিমোগ্লোবিন এস্টিমেশন হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ তোমাদের ওই বক্সটা যেটা আমাদের আছে ইকুইপমেন্ট হিসেবে, ওটা কিছু বলতে না পারলে এটা অ্যাটলিস্ট ধরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তখন এটা এটা যেন সবাই পারে, এটা না পারলে মুশকিল আছে। তো যাই হোক, এবারে কথা হচ্ছে যে বলো হিমোগ্লোবিন তোমাদের বেসিক কি আইডিয়া, মানে হিমোগ্লোবিন আমাদের কি কাজে লাগে ইন দ্য বডি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ হিমোগ্লোবিন? ক্যারিজ অক্সিজেন ফ্রম ওয়্যার টু ওয়্যার? ফ্রম হার্ট, লাংস, ফ্রম লাংস টু দ্য টিস্যুস। আর তার সাথে কি করে আরেকটা কাজ? ফ্রম দ্য টিস্যু টু দ্য লাংস। তাহলে এটা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ। তাহলে আমাদের বডিতে উইদাউট অক্সিজেন উই ক্যানট সার্ভাইভ। তো সেই কাজটা পুরোপুরি ক্যারি করছে হিমোগ্লোবিন। এবারে হিমোগ্লোবিনের স্ট্রাকচারের মধ্যে কি আছে? হিম, তারপরে গ্লোবিন, তাই তো? তো কোনটা কি আছে? হিম পার্টের মধ্যে কি থাকে? আয়রন। আয়রনের সাথে প্রোটোপরফাইরিন। আয়রন প্লাস প্রোটোপরফাইরিন মিলে হচ্ছে তোমার হিম। আর গ্লোবিন পার্টটা কি আছে? হ্যাঁ, মানে দোজ আর পলিপেপটাইড, তাই তো? এটা বেসিক স্ট্রাকচার তোমরা আগেই পড়েছো ফিজিওলজিতে, এইসব জায়গায়। আচ্ছা, এবারে আমাদের কথা হচ্ছে আমাদের প্যাথোলজিতে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ যে তোমার হিমোগ্লোবিন এস্টিমেশন কি জন্য করব, কেন করব, আর কিভাবে করব। তো আমরা যে এস্টিমেশন করছি, ফার্স্ট অফ অল হচ্ছে যে নর্মাল রেঞ্জ জানা আছে হিমোগ্লোবিনের? বলো, এক এক করে বলো। বলো 25, 4.5 হিমোগ্লোবিন? তুমি বলো কত বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, 12 থেকে 18, এত বড় রেঞ্জ? আলাদা আলাদা করে বলো না, মেল ফিমেল করে বলো। 13 to 18 অব্দি যাবে? আচ্ছা, আমি একটা ইজি করে বলে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে যে এইটার যখন তোমাদের এক্সামে জিজ্ঞেস করবে, দিস ইজ অলসো বেসিক কোয়েশ্চেন, তখন তোমাদের একটুখানি মানে মেল ফিমেল করে বললে বেটার হয়। ঠিক আছে, এবারে হচ্ছে একটা রিডিং মনে রাখবে, সেটা হচ্ছে যে মেলের জন্য 13 to 17, মেলের জন্য 13 to 17। এবারে যদি ফিমেল হয় তাহলে নন প্রেগনেন্ট আর প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট হলে একটা একটা করে কমিয়ে দাও। তাহলে নন প্রেগনেন্ট হলে কত হবে? 12 থেকে 16 নন প্রেগনেন্ট। আর যদি প্রেগনেন্ট হয় তাহলে কি, কোনটা বেড়ে যাবে? মেলের জন্য 13 to 17, যদি ফিমেল নন প্রেগনেন্ট তাহলে হবে কত বললাম? 12 to 16। আর যদি তোমার প্রেগনেন্ট ফিমেল হয় তাহলে 11 থেকে 15। এগুলোর মানেটা কি? মানে যদি নন প্রেগনেন্ট হয় তাহলে তার আমি 13 মানে 12 কম হলে আমি তাকে অ্যানিমিয়া বলতে পারবো। সেটা যদি প্রেগনেন্ট ফিমেল হয় তাহলে যদি 11 হিমোগ্লোবিনও থাকে তাহলে আমি তখন অবধি সেটাকে আমরা নর্মাল কনসিডার করব। ঠিক আছে, মানে ধরো একটা মেল পেশেন্ট, ধরো 35 ইয়ার্স বা এরকম একটা মেল পেশেন্টকে যদি আজকে 11 হিমোগ্লোবিন নিয়ে প্রেজেন্ট করে তাহলে দেন দ্যাট ইজ ডেফিনেটলি নট নর্মাল। কিন্তু সেটাই যদি একটা প্রেগনেন্ট ফিমেল আসে তখন দ্যাট রেঞ্জ ইজ গোয়িং টু বি আ নর্মাল রেঞ্জ। এই জন্য তোমাকে জানতে হবে কোনটার কত। আচ্ছা, এবার হচ্ছে যে একদম ফুল টার্ম একটা নিওনেটের কত থাকে? ফুল টার্ম যখন বাচ্চা জন্মায় তখন হিমোগ্লোবিন কত থাকে? আপ টু, কি বলছো তুমি, 20? মানে অনেকটা বেশি থাকবে। হ্যাঁ, একদম অনেকটা রেঞ্জ থাকবে, 13.5 থেকে 19.5 এরকম। তো ফুল টার্ম যখন হবে বাচ্চা, তখন এই যে ট্রানজিশন হচ্ছে ফ্রম ম্যাটারনাল সাইড টু যে জন্মাচ্ছে, তো তখন তার হিমোগ্লোবিন ক্যারিং ক্যাপাসিটিটা এতটা থাকবে আর কি। সেজন্য আপ টু 19.5 হচ্ছে নর্মাল। এবার কিভাবে ফল হয়? 2 মাস বয়স অবধি তোমার মোটামুটি রেঞ্জটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে 2 মাস থেকে 6 মাস, ঠিক আছে, ফ্রম 2 to 6 months। আরেকটা হচ্ছে ফ্রম 6 months to 6 years। এর মধ্যে কি হবে? প্রগ্রেসিভলি প্রথমে কমবে, তারপরে আবার বাড়বে। মানে কি হলো, ধরো একটা এর একটা বাচ্চা ধরো জন্মেছে, তখন আমি তার কত হিমোগ্লোবিন বলছি? আপ টু 19.5 হলো। এবারে সেইটা তোমার অ্যাট টার্ম। হ্যাঁ, এবার ধরো 2 মাস থেকে যখন আমরা ধরছি আপ টু 6 মাস, তো তখন যেটা হবে যে এই রেঞ্জটা তোমার কমবে। ঠিক আছে, মানে এই 19.5টা কমে কমে ধরো আপ টু 13.5 অব্দি নেমে আসবে। তারপরে কি হবে, যখন আমরা 6 মাস থেকে 6 বছরে যাচ্ছি তখন আমরা লোয়ার লিমিটটা চলে আসবে আপ টু 9.5। মানে একটা ধরো 5 বছর বা
4 বছরের বাচ্চা যদি আসে, তাহলে তার যদি 9.5ও তুমি দেখো যে হিমোগ্লোবিন রয়েছে, দেন দ্যাট ইজ ইউ হ্যাভ টু কনসিডার নর্মাল। তারপরে তার 6 বছর থেকে যখন মানে তার যখন 6 বছর বয়স হচ্ছে, সেখান থেকে মোটামুটি বেড়ে বেড়ে ওটা অ্যাডাল্ট এতে চলে যাবে, মানে অ্যাডাল্টের যা রেঞ্জ সেখানে চলে যাবে। তাহলে তোমাকে যদি কেউ এইসব কথা বলার মানেটা কি হচ্ছে না, এটাই হচ্ছে যে যদি যেমন অ্যাডাল্টের একটা বললাম নর্মাল, মানে অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট ফিমেলটার মধ্যে প্রেগনেন্ট নন প্রেগনেন্ট, সেরকম যদি বাচ্চাদের জিজ্ঞেস করে তাহলে তোমরা যদি এরকম এত তো ইন্ডিভিজুয়ালি বলতে পারবে না, তখন বলবে দ্য রেঞ্জ ভ্যারিজ বিটুইন দ্য এজ দ্য টার্ম ইনফ্যান্ট অ্যান্ড আপ টু 6 ইয়ার্স, মানে 6 ইয়ার্স অব্দি রেঞ্জটা ভ্যারি করতে থাকবে। তুমি 6 মাসে একরকম, 5 বছরে একরকম, ঠিক আছে? তো কিরম ভ্যারি করবে না, বলবে জন্মানোর সময় যতটা থাকে দ্যাট ইজ আপ টু 19.5, সেইটা কমে কমে আসবে আপ টু 6 মান্থস, তারপরে 6 মান্থস থেকে 6 ইয়ার্সের মধ্যে আবার আস্তে আস্তে বাড়বে, তারপরে 6 ইয়ার্সের পর থেকে সেটা অ্যাডাল্টের দিকে যাবে। কি বলে বুঝতে পারলে? যাই হোক, এবারে হচ্ছে যে হিমোগ্লোবিন কেন আমরা এস্টিমেট করব। আচ্ছা, তার ফার্স্টে হচ্ছে যে আমরা ধরো হিমোগ্লোবিন, তোমরা দেখবে যে অনেক মানে এটা ইজ এ বেসিক ইনভেস্টিগেশন, তাই না? মানে একটা পেশেন্ট ধরো ইনডোরে এলো বা তোমার আউটডোরে কেউ পেশেন্ট দেখছে, তখন হিমোগ্লোবিনটা একটা বেসিক টেস্ট হিসেবে লিখে দেওয়া হয়। কারণটা কি? অফ অ্যানিমিয়া। আচ্ছা, তারপর তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে তাহলে, আচ্ছা তাহলে তাহলে আমাকে বলো যে কাকে আমরা অ্যানিমিয়া ডায়াগনোসিস করবো? ধর একটা পেশেন্ট পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করেছে, তা তাকে কি হিমোগ্লোবিন লিখে দেবো? মানে পেশেন্ট যে আমার কাছে আসবে, কি সিমটম নিয়ে আসবে যার জন্য আমি বলবো, আমি ভাববো যে প্যালার ইজ আ সাইন, আই এম আস্কিং অ্যাবাউট সিমটম। সাইন আর সিমটমের মধ্যে তোমার ডিফারেন্স তো জানো, যেটা পেশেন্ট কমপ্লেন করছে আর যেটা তুমি এলিসিট করছো পেশেন্টের, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিমটম অ্যান্ড সাইন। এবার হ্যাঁ, তুমি বলো কি বলছো? লেথার্জি, উইকনেস, তাই না? তার সাথে প্যালপিটেশন, তার সাথে পেশেন্ট বলছে যে হাঁপিয়ে যাচ্ছি, আগে যতটা কাজ করতাম এখন করতে পারছি না। তারপরে পেশেন্ট বলছে যে এ হচ্ছে, ইভেন ব্রিদিং ট্রাবল স্টার্ট হতে পারে। তাহলে যখন একটা নন স্পেসিফিক সিমটম এরকম বলছে, যেমন তার প্রিডমিনেন্টলি ও যেটা বলছে লেথার্জি, উইকনেস, এরকম ভাবে যখন পেশেন্ট তোমার কাছে এলো, দেয়ার ক্যান বি সো মেনি আদার কজেস, বাট বেসিক ইনভেস্টিগেশন তোমাকে করতে হবে হিমোগ্লোবিন, ঠিক আছে? কেন? মানে এই সব কিছুর মধ্যেই ওই যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি যদি আমাদের কমে যায়, দেন ইট উইল গিভ রাইজ টু অল দোজ সিমটমস যেটা ও বলছে, তাই তো? অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি যদি বডিতে কমে যায়, তাহলে ব্রেনে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে, দ্যাট উইল গিভ রাইজ টু ইউর লেথার্জি। অ্যান্ড তোমার যদি বডির মধ্যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়, দেন ইট উইল গিভ রাইজ টু উইকনেস, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে যে তোমার পেশেন্ট তোমার কাছে ওই ওই সিমটমগুলো নিয়ে এসেছে, এবার তুমি কি এলিসিট করবে পেশেন্টকে? তোমাকে এবার তাহলে তোমাকে ভাবতে হবে যে ওই সিমটমগুলো নিয়ে যখন পেশেন্ট এসছে, সেটা কি অন্য কারণের জন্য হচ্ছে না হিমোগ্লোবিন কম হলো বলে হচ্ছে? তাহলে তুমি এবার কি করবে? তুমি প্যালার আছে কিনা দেখবে। সাইন্স, তাহলে সিমটম নিয়ে এবার তুমি সাইনগুলো দিয়ে ভেরিফাই করবে যে আদৌ ওই জন্য হচ্ছে কিনা। তাহলে তুমি কি করবে? প্যালার দেখবে। প্যালার কোথায় দেখে? মিউকোসাল সারফেস, লোয়ার প্যালপেব্রাল কনজাংক্টিভা, ওইখানে আমরা দেখবো কতটা প্যালার। এবার আমরা দেখতে পাচ্ছি যে ওখানে প্যালার রয়েছে। সাপোজ আমি দেখছি পেশেন্টটা ফ্লাশড হয়ে আছে, মানে সেখানে কোনো প্যালার নেই, দেন আমরা নেল বেড দেখতে পারি, তাই তো? আমরা টাং দেখতে পারি, টাঙের আপার না লোয়ার সারফেস? আপার। তাহলে এতগুলো জায়গায় আমরা কম্পেয়ার করে দেখবো। নর্মালি একটা সাইটে না দেখে 2-3টে সাইটে দেখতে হয়। সাপোজ আমরা শুধু যদি কনজাংক্টিভা দেখছি, হতে পারে পেশেন্টের একটা কনজাংক্টিভাইটিস হয়ে আছে, সেই জন্য পেশেন্টের অলরেডি অ্যানিমিয়া আছে কিন্তু ওটা লাল হয়ে আছে বিকজ অফ সাম আদার রিজন। তো আমি যদি একটা সাইড দেখে ছেড়ে দিই, তাহলে আমার তো ডায়াগনোসিস হলো না, আমি ভাববো পেশেন্টের কিছু হয়নি, আমি হিমোগ্লোবিন লিখবই না। তো সেই জন্য আই হ্যাভ টু গো ফর মাল্টিপল সাইটস। মাল্টিপল সাইটস আমি দেখলাম, মাল্টিপল সাইটস এক্সামিন করে আমার মনে হলো যে পেশেন্টের হতে পারে হিমোগ্লোবিন কম, তাহলে কি সেই বেসিসে আমি ট্রিটমেন্ট স্টার্ট করে দেবো? আজকালকার দিনে, আগেকার দিনে সেটা করা হতো। এখন যদি আমি সেই বেসিসে করি, ইফ আই এম রং, তাহলে কোনোভাবে যদি সেটা আমার মানে শুধুমাত্র উইদাউট কনফার্মিং আমি জাস্ট আমার মনে হলো বলে স্টার্ট করে দিলাম, দেন ইট উইল গিভ রাইজ টু মেডিকো লিগাল ইস্যু। সেই জন্য আমাকে সবসময় কনফার্ম করতে হবে বাই ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, তাতে যাতে করে কিছু হলে বলবো আমি তো জানি না ল্যাবরেটরিতে এরকম দিয়েছে, মানে অ্যাটলিস্ট আমার যা মনে হয়েছে সেটা ল্যাবরেটরি হ্যাজ কোরোবোরেটেড ইট। তো সেই জন্য আমি নেক্সট ইনভেস্টিগেশন দেবো হচ্ছে হিমোগ্লোবিন। হলো? আচ্ছা, এবারে হচ্ছে হিমোগ্লোবিন তাহলে কি কি কাজে লাগছে হিমোগ্লোবিন? সামবডি সেড কি অ্যানিমিয়া দেখবো। তাহলে অ্যানিমিয়া দেখবো মানেটা কি? আই উইল এস্টাবলিশ দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ অ্যানিমিয়া, নাম্বার 1, ঠিক আছে? তারপরে হচ্ছে আজকাল আমরা হিমোগ্লোবিন তো শুধু লিখি না, উই অলসো রাইট সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। সেখানে আমাদের এক্সট্রা কি কি আমরা দেখি টু সি অ্যানিমিয়া, সেখানে আমরা তার সাথে দেখবো হচ্ছে
আরবিসি কাউন্ট আর প্যাক সেল ভলিউম। সেটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা আরবিসি কাউন্ট, প্যাক সেল ভলিউম আর হিমোগ্লোবিন তিনটের ওপর বেস করে আমরা আরবিসি ইন্ডিসেস ক্যালকুলেট করব। আরবিসি ইন্ডিসেস তোমরা শুনেছো ফার্স্ট ইয়ারে, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, সেটার ওপর বেস করে আমরা ক্লাসিফাই করব অ্যানিমিয়াটা কিরকম, যে মাইক্রোসাইটিক না ম্যাক্রোসাইটিক, ঠিক আছে, নর্মোসাইটিক, কারণ তার উপর ট্রিটমেন্ট ডিপেন্ড করছে। ধরো একটা পেশেন্টের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হচ্ছে অ্যান্ড অন দ্য বেসিস অফ তোমার যেটাকে বলে হচ্ছে যে আরবিসি ইন্ডিসেস, হ্যাঁ, তো তখন কি হবে, তখন আমরা সেই পেশেন্টটাকে আমরা ভাববো যে তাহলে আয়রন ডেফিসিয়েন্সি হলো না পেশেন্টের রেনাল ফেলিয়ার হলো, এসব ভাববো। সিমিলারলি একটা পেশেন্টের ধরো যদি দেখা যাচ্ছে ম্যাক্রোসাইটিক, তখন আমরা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড, তাহলে কি আমাদের স্ট্রিমলাইন হচ্ছে চিন্তাভাবনাগুলো। নইলে একটা পেশেন্ট ধরো যদি এলো, তখন আমরা যদি অ্যানিমিয়াটা আমরা জাস্ট বললাম অ্যানিমিয়া করে আমরা 10 রকম ইনভেস্টিগেশন দিয়ে তো লাভ হলো না, আমাদের তো স্ট্রিমলাইন করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে টু গো টু আ ডায়াগনোসিস অ্যান্ড উইথ মিনিমাম ইনভেস্টিগেশন অ্যান্ড মিনিমাম কস্ট টু দ্য পেশেন্ট। তাহলে আরবিসি ইন্ডিসেস আমরা ক্যালকুলেট করবো, তার জন্য হিমোগ্লোবিন লাগবে। আচ্ছা, এছাড়া আমরা যেমন তোমরা সাসপেক্ট করছো যে হিমোগ্লোবিন কমে গেছে বলে আমরা হিমোগ্লোবিন এস্টিমেশন করতে দিচ্ছি, দেয়ার ক্যান বি অ্যানাদার কন্ডিশন যে হিমোগ্লোবিন বেড়ে গেছে, সেটাকে কি বলে, বেড়ে গেছে হিমোগ্লোবিন, কি বলে, পলিসাইথেমিয়া। তাহলে পলিসাইথেমিয়া যদি হয়, দ্যাট ইজ অ্যানাদার কন্ডিশন যে হিমোগ্লোবিন বেড়ে গেল। দেন অলসো উই উইল বি আস্কিং দ্য পেশেন্ট টু টেস্ট ফর হিমোগ্লোবিন। আচ্ছা, আর কি হতে পারে, আরেকটা হচ্ছে একটা পেশেন্ট ব্লাড ডোনেট করবে ভাবছে, ব্লাড ডোনেশন মানে করবে একটা ক্যাম্পে, পেশেন্ট বলছে আমি ডোনেট করব। দেন অলসো ইউ হ্যাভ টু সি যে ওর হিমোগ্লোবিন ঠিকঠাক আছে কিনা, ওর নিজেরই হিমোগ্লোবিন কম, তাহলে কি করে ডোনেট করবে, তাই না? তাহলে যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস, এইগুলো বলতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে কিভাবে মাপবো। ও, তার আগে তোমরা যে এক্ষুনি বললে 13 to 17, তারপরে কত কত বললে, ইউনিটটা কি ছিল, এমজি, গ্রাম পার ডিএল, তাহলে গ্রাম পার ডিএল, ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে কিভাবে আমরা মাপবো হিমোগ্লোবিন, ঠিক আছে, অনেকগুলো মেথড আছে, প্রিন্সিপালে যাচ্ছি কিভাবে মাপবো। তো ফার্স্ট হচ্ছে যে কলোরিমেট্রি। কলোরিমেট্রি কথাটার মানে কলোরিমেট্রিক মেথডস, ঠিক আছে, সেই কথাটার মানেটা কি, অত দূর কোথায় আছে, কলোরিমেট্রি মানে সিম্পল দিয়ে স্টার্ট করো না, কলোরিমেট্রি মানে কালার, তাহলে কালার দেখবো। তো প্রিন্সিপালটা হচ্ছে আমরা কালারটা কম্পেয়ার করবো বিটুইন দ্য টেস্ট অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড। কলোরিমেট্রি মানে কালার দেখবো, ব্যাস। এবারে তুমি যেটা বলছো দুরকম হয়, একটা হচ্ছে নিজের চোখে দেখবো, ঠিক আছে, আরেকটা হচ্ছে স্পেকট্রোফোটোমেট্রি, সেখানে তোমার ওই ওয়েভলেংথ ওইসব আসছে, দুরকম ভাবে হতে পারে। তাহলে তাহলে একটা ম্যানুয়ালি আমরা দেখছি, একটা তোমরা মানে থ্রু স্পেকট্রোফোটোমেট্রি আমরা দেখছি। কলোরিমেট্রি সিম্পল, আমরা যে কালার কম্পেয়ার করছি, কতটা কালার আছে, তাহলে এতটা কালার হলে এতটা হিমোগ্লোবিন, এতটা হলে এতটা নয়, এরকম। নেক্সট, এটাই মানে এই কলোরিমেট্রিক হচ্ছে তোমাদের, তাহলে দ্যাট ইজ দ্য বেসিস অফ ইওর হিমোগ্লোবিনোমিটার, যেটা আমাদের সালিস হিমোগ্লোবিনোমিটার আছে, মানে এটাই হচ্ছে ওটার প্রিন্সিপাল। এবারে যদি তোমাদের লেভেলে এই অবধি আছে, আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করো যে এছাড়া আর কোনো উপায় আছে হিমোগ্লোবিন মাপার, তখন জাস্ট ফর ইওর মানে নলেজ সেক, তাহলে জানবে আরো কয়েকটা মেথড আছে, যেমন একটার নাম হচ্ছে কি, কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথড মানেটা কি, তোমাদের ডিটেলস কেউ জিজ্ঞেস করবে না, বাট প্রিন্সিপাল, কেমিক্যাল মানে 100 গ্রাম হিমোগ্লোবিনের মধ্যে তোমার হচ্ছে এতটা আয়রন থাকে, এত এমজি আয়রন, তাহলে আমি আয়রন কনসেন্ট্রেশনটা মেপে নিচ্ছি আমার ব্লাডে নিয়ে, তাহলে বলতে পারি তাহলে এতটা আয়রন আছে, তাহলে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনটা কত ছিল। এটা একভাবে হয়। গ্যাসোমেট্রি বলে একটা হয়, সেটার মানেটা কি, আমি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা মাপছি, হ্যাঁ, মানে ধরো 1 গ্রাম হিমোগ্লোবিনে 1.34 ml অক্সিজেন থাকে, তাহলে আমরা ওই কতটা অক্সিজেন সেটা মেপে নিলাম, তাহলে বললাম তাহলে এতটা অক্সিজেন যদি থাকে তাহলে কতটা হিমোগ্লোবিন ছিল, এটা একটা হতে পারে। বাট দিস আর ভেরি টিডিয়াস, আর হচ্ছে যে মানে খুব টাইম কনজিউমিং, এগুলো মোর রিসার্চ রিলেটেড, এগুলো আমরা কোথাও ইউজ করি না, মানে আমাদের যে ল্যাবে ফ্যাবে কোথাও আমরা এইভাবে আমরা মাপি না, বাট দিস আর সাম অফ দ্য ওয়েজ ইন উইচ উই ক্যান এস্টিমেট, হয় না, যাই হোক। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যেটা আমাদের ইউজ হয় লার্জ স্কেল, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি মেথড। স্পেসিফিক গ্র্যাভিটি মেথডটা কেউ জানো? স্পেসিফিক গ্র্যাভিটি মেথড হচ্ছে, ধরো আমরা ওখানে ইউজ করি কপার সালফেট, হ্যাঁ, কপার সালফেট সলিউশনে দেখা যাচ্ছে যে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.053, 1.053 হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ কপার সালফেট। এবার প্রিন্সিপালটা কি, প্রিন্সিপালটা হচ্ছে
আমরা ধরো এটা কোথায় আমরা ইউজ করি, আমাদের যখন ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তখন তো প্রত্যেকটা পেশেন্ট আসবে আর আমি তাদের হিমোগ্লোবিন এস্টিমেট করব, তারপরে বলবো যে আপনি এলিজিবল কি না, সেটা তো হয় না। তো আগে অনেক জায়গায় যেটা হতো সেটা হচ্ছে যে একটা বিকারে কপার সালফেট নেওয়া হতো। এবার তার মধ্যে কপার সালফেট আছে, তার আমি স্পেসিফিক গ্র্যাভিটি জানি 1.053। এবার আমি ফিঙ্গারপ্রিন্ট প্রিক করব, করে 1 সেন্টিমিটার ওপর থেকে আমি 1 ড্রপ ব্লাড দেব। এবারে ওই ব্লাডটা যদি 20 সেকেন্ডের মধ্যে সিঙ্ক করে যায় তাহলে বুঝবো যে ওটার স্পেস মানে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ছিল 12.5। কেন না 12.5 হিমোগ্লোবিনের হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি কারেসপন্ডস টু 1.053। তো সেই জন্য যদি 20 সেকেন্ডসের মধ্যে ওটা সিঙ্ক করে গেল তার মানে ওটা স্পেসিফিক গ্র্যাভিটি ছিল 12.5-এর বেশি। আর যদি তারপরেও ওটা ফ্লোট করছে তার মানে পেশেন্টটাকে নেওয়া যাবে না ওর হিমোগ্লোবিন মানে ওর ব্লাড, কারণ ওর হিমোগ্লোবিন ওর থেকেও কম আছে। হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলেই তো সিঙ্ক করবে, তাহলে তো ফ্লোট করবে, তাই না? যদি ধরো হিমোগ্লোবিন বেশি থাকে তাহলে তো সিঙ্ক করে যাবে। এই 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 কনসেপ্টটা বুঝতে পারলে? এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি কনসেপ্ট, কি এত যদি বেশি থাকে তাহলে ওটা ওটা আর ফ্লোট করবে না। তাহলে সেই পেশেন্টকে আমরা উই ক্যান সিলেক্ট দ্যাট পেশেন্ট ফর ডোনেশন। এবার ধরো যার 16, তার হয়তো 4 সেকেন্ড পরেই ওটা সিঙ্ক করে গেল, কি যার হয়তো তোমার 13.5, তার হয়তো 10 সেকেন্ড পর করলো। আমাদের দেখতে হবে যে 20 সেকেন্ডের মধ্যে ওটাকে চলে গেলেই হলো, তাহলে উই উইল বি এবল টু সে যে হ্যাঁ তাহলে 12.5-এর বেশি ছিল। সো দিস ইজ সিম্পল টেকনিক উইচ উই আর ইউজিং ফর ব্লাড ডোনেশন। কারণ ব্লাড ডোনেশনে তোমাদের পরে যখন হবে তখন জানবে যে একটা ক্রাইটেরিয়া আছে 12.5 হিমোগ্লোবিন যদি কারোর থাকে only they are eligible for donation, তার থেকে কম হলে আমরা সেই পেশেন্টকে সেই ডোনারকে ইনএলিজিবল বলে দিই ফর ব্লাড ডোনেশন। হলো এগুলো সব তোমার মেথডস, যেগুলো হচ্ছে আদার মেথডস। তো তোমাদের মেন প্রিন্সিপাল যেটা আছে সেটা হচ্ছে কলোরিমেট্রি। এবারে কলোরিমেট্রি আমি বলেছি দু রকম হয়, একটা হচ্ছে যে তুমি চোখে দেখে বলবে যে কি কালার ডেভেলপ করেছে, আর একটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার ইউজ করবে। আচ্ছা, এবার চোখে দেখে যখন করবে, চোখে দেখে একটা হচ্ছে যে তুমি এখানে আমাদের প্রিন্সিপাল হচ্ছে আমরা অ্যাসিড অ্যাড করব ব্লাডে, ঠিক আছে? ব্লাডে আমরা অ্যাসিড করব, নিয়ে একটা কালার্ড কমপ্লেক্স তৈরি করব, সেই কালার্ড কমপ্লেক্সটাকে কম্পেয়ার করব, ঠিক আছে? তো সেই কালার্ড কমপ্লেক্সটার নাম কি তুমি যে বললে? অ্যাসিড হিমাটিন। তো তোমাদের এটা ফার্স্ট ইয়ারে হয়েই গেছিল, তোমরা সবাই জানো এটা। তো এবারে দেখো তোমাদের ওখান থেকে সবাই নিশ্চয়ই দেখতে পাবে এটা এই বক্সটা তোমাদের এরকম ভাবে দেওয়া থাকবে। তোমাদেরকে ধরো এরকম ভাবে তোমাদেরকে এটা থাকবে টেবিলে, মানে তোমাদের এক্সাম টেবিলে। এবারে যদি বলে যে এটাকে কি বলে, তখন এটার নাম বলো কেউ একজন, ওইটুকুই, ঠিক আছে? সাহালিজ হিমোগ্লোবিনোমিটার, ব্যাস, আর কিছু বলবে না, ঠিক আছে? তাহলে এবার যদি বলে এর মধ্যে কি কি থাকে, এর কম্পোনেন্টস গুলো বলো, তখন কি বলবে? এক এক করে বলো। N/10 HCl is not a component, it is a reagent. প্রশ্ন হচ্ছে যে এটার যদি তোমার বলে যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ সালিজ, ধরো তোমাকে এটা এরকম দিয়ে দিল, নিয়ে বললো দেখাও এখানে তোমার হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য সালিজ হিমোগ্লোবিনোমিটার, তখন কি বলবে? তাহলে পুরো পুরো বলতে হবে, হ্যাঁ। এটাকে বলবে কম্পারেটর বক্স উইথ ব্রাউন গ্লাস স্ট্যান্ডার্ড। পুরো নামটা হচ্ছে কম্পারেটর বক্স উইথ ব্রাউন গ্লাস স্ট্যান্ডার্ড, এটা একটা হলো। নেক্সট হচ্ছে এটাকে কি বলে? এটা একটা টিউবের মতো দেখতে, তাহলে এটাকে কি বলে? হ্যাঁ, তাহলে ওই যে আবার বললাম পুরো পুরো নামটা বলতে হবে, তাহলে বলবে সালিজ গ্র্যাজুয়েটেড হিমোগ্লোবিনোমিটার টিউব। টিউব মানেটা কি? যে ধরো ওয়াই গ্র্যাজুয়েটেড, কারণ এখানে মার্কিংস রয়েছে, দ্যাটস ওয়াই গ্র্যাজুয়েটেড, তাই তো? যদি হতো একটা এমনি প্লেন টিউব দিচ্ছি তাহলে তুমি ওটা বলতে পারতে প্লেন টিউব, তাহলে গ্র্যাজুয়েটেড মানে দের ইজ আ মার্কিং। তাহলে সালিজ কি হলো? সালিজ গ্র্যাজুয়েটেড হিমোগ্লোবিনোমিটার টিউব হলো। নেক্সট, তারপরে এটা কি আছে? স্টারার, গ্লাস স্টারার, তাই না? আচ্ছা, তারপরে এখানে এটাকে কি বলে? ড্রপার। আচ্ছা, আমাদের এটা কোথায়? এখানে দেখতে পাচ্ছি না, যেটা আমাদের এখানে থাকে সেটা হচ্ছে যে একটা পিপেট থাকে, ঠিক আছে? সেই পিপেটে 20 মাইক্রোলিটার অব্দি মার্কিং করা থাকে। তো পিপেট বক্সটা আমি দেখতে পাচ্ছি না, মানে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে বা কিছু, আমি জানি না। এরকম সিচুয়েশন যদি হয়, ধরো তুমি পিপেটটা দেখতে পাচ্ছ না, তখন বলবে অ্যান্ড দের ইজ সাপোজ টু বি আ পিপেট উইথ 20 মাইক্রোলিটার মার্কিং অন ইট, দ্যাট ইজ কল্ড কি? হিমোগ্লোবিনোমিটার পিপেট।
ঠিক আছে, যদি দেখতে না পাও, আর যদি থাকে তাহলে ওটা ধরে দেখিয়ে দেবে, তাহলে অ্যাটলিস্ট দ্য এক্সামিনার উইল নো যে ইউ নো দ্য হোয়াট আর দ্য কম্পোনেন্টস। একটা মিসিং থাকতেই পারে, কোনোভাবে হয়তো মিসিং হয়ে গেছে, দেন ইউ উইল সে অল দ্যাট। আর এটাকে কি বলে, এটা ব্রাশ, এটা দিয়ে তোমার ক্লিন করে আফটার দ্য ইয়োর এস্টিমেশন হ্যাজ বিন ডান। ঠিক আছে, তাহলে এগুলো হলো কি কি কম্পোনেন্ট। নেক্সট তোমাকে যেটা জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে যে রিএজেন্ট। এবার বলো, বলছিলে কি রিএজেন্ট ইউজ, তার সাথে distilled water, these are the reagent। স্যাম্পল কি লাগে, ব্যাস ব্যাস, কি বলবে, মানে ধরো আমি এখান থেকে একটা সিরিঞ্জে করে ব্লাড নিলাম, সেই ব্লাডটা দিয়ে দিলাম, তাহলে হবে, টেস্টটা হবে? আমি টানলাম এখান থেকে নিডলে করে, সিরিঞ্জে করে একটা ব্লাড টানলাম, নিয়ে সেই ব্লাডটা বললাম যে এবার তাহলে এটা জব করে মেপে নিই, তাহলে হবে? ভেবে নাও। সো ইট হ্যাজ টু বি অ্যান্টিকোয়াগুলেন্ট থাকতে হবে তো, আদারওয়াইজ কি করা হবে? আমরা তো সেরাম দিয়ে এখানে মাপবো না, আমরা তো ব্লাড বের করবো যেহেতু ক্লট করে যাবে তো, তাহলে ইরিটিএ ব্লাড। আমরা কি হিমোগ্লোবিন এস্টিমেশনের জন্য কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি? ইরিটিএ। আগের দিন হয়েছিল না ইরিটিএ, সাইটেড ফাইটেড সব ভাইলগুলো দেখিয়েছিল না, তাহলে ইরিটিএ ব্লাড। তাহলে এটাই হচ্ছে প্রশ্ন, যখন জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য স্যাম্পল, তখন বলবে, যদি ভালো করে বলতে চাও তাহলে বলবে পেশেন্টস ইডিটিএ হোল ব্লাড। ঠিক আছে, মানে পেশেন্টের স্যাম্পল কি হবে, পেশেন্টের আমরা স্যাম্পল নেব ইডিটিএ ব্লাড, বা যদি বলতে চাও ইডিটিএ হোল ব্লাড। হোল ব্লাড মানে হচ্ছে এখানে আমরা কোনো কম্পোনেন্ট সেপারেশন করিনি। ঠিক আছে, ইডিটিএ ব্লাড বললেও পারো। আর কি কার না, পেশেন্ট, অফ দ্য পেশেন্ট যার এস্টিমেশন করছি আমরা, হলো। আচ্ছা, এবারে হচ্ছে তাহলে কিভাবে প্রসিডিওরটা, কেউ তো সবাই জানো, বলো কিভাবে করবে। আচ্ছা না, এবার হচ্ছে যে এই যে এইটা দেখছো, এখানে দু রকম মার্কিং করা আছে। আচ্ছা ধরো যখন এক একটা তোমাদের হাতে ধরতে বলবে এক একটা ইনস্ট্রুমেন্ট, তখন ইউ হ্যাভ টু হোল্ড ইট ইন আ প্রপার ওয়ে, যে ওয়েতে তোমরা মানে টেস্টটা পারফর্ম করবে। ঠিক আছে, মানে ধরো এটাকে ধরো যদি কাউকে বলে এটা ধরো, দেন এই ওপর দিকটা যেন আপওয়ার্ডস থাকে, তাই না? এরকম ভাবে যদি ধরো তাহলে একটা বিচ্ছিরি ব্যাপার হবে। তো সেই জায়গায় তোমাকে যেভাবে, ফর অল ইনস্ট্রুমেন্টস দিস ইজ অ্যাপ্লিকেবল। এবার হচ্ছে এটার যে গ্র্যাজুয়েশনস গুলো আছে, মানে মার্কিংস গুলো দুদিকে দুরকম আছে। কি কি থাকে? একদিকে পার্সেন্টেজ, একদিকে গ্রাম পার্সেন্টেজ। তো আমরা কোন রিডিংটা নিই? তো পার্সেন্টেজটা আমরা কেন নিই না? পার্সেন্টেজের কি ইম্পর্টেন্স, ওটা কেন বানানো হয়েছে, ওটার মানেটা কি? তাহলে ওখানে যে পার্সেন্টেজ করা আছে, তো পার্সেন্টেজের কনসেপ্টটা কিরকম ছিল না, ধরো পেশেন্টের বলা হলো ওর রিডিং গেলো 100%, তার মানে এটার মানে হচ্ছে যে ওই এজ এবং ওই সেক্সের যে পেশেন্ট, তার 100% আসা মানে দ্যাট করেসপন্ডস টু দ্য স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড রিডিং। এবার যদি কারো 80% হচ্ছে, 60% হচ্ছে, তাহলে তার অতটা করে কম হিমোগ্লোবিন আছে, বা কারো যদি 140% হয়ে গেল, তার মানে তার অতটা হিমোগ্লোবিন বেশি, মানে পলিসাইথেমিয়ার দিকে সে চলে গেল, তাই তো? সেইটা ছিল তার কনসেপ্ট, যে পার্সেন্টেজ হিসেবে দিয়ে দেবো, মানে আমি একটা স্ট্যান্ডার্ড বানিয়ে নেবো যে এইটার মানে হচ্ছে 100%। এবার আমি যখন স্যাম্পলটা দিলাম, তখন যদি 100% পেয়ে যাই, তাহলে পুরো পেশেন্টের খুব ভালো। আর যদি 95 কি 80 এরমভাবে কমতে বাড়তে থাকে, তাহলে আমার অ্যাকর্ডিংলি আমি ভাববো যে কতটা কম বা বেশি আছে। তো এখানে প্রবলেমটা কি হলো, এখানে এটাই দেখা গেল যে এই যে আমি একটু আগে ডেসক্রাইব করলাম যে প্রেগনেন্ট পেশেন্টের যা নর্মাল, একটা অ্যাডাল্ট মেলের তো সেটা নর্মাল নয়, আবার বাচ্চার জন্য আলাদা, একবার নিওনেটসের জন্য আলাদা। তো এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে আমার তো টিউব তো একটাই, সবার জন্য তো সেপারেট স্যালি হিমোগ্লোবিন মিটার বক্স তো বেরোচ্ছে না, তাহলে আমরা তো স্ট্যান্ডার্ডাইজ করতে পারছি না। তো দেয়ারফর উই ডিসকার্ডেড দ্য কনসেপ্ট অফ পার্সেন্টেজ, তাই না? এভাবে দেখতে গেলে তো পার্সেন্টেজ করে তো আমি কোনো স্ট্যান্ডার্ড করতে পারছি না। তো দিস ইজ অলসো আস্কড, যে ওদিকে যদি পার্সেন্টেজ মার্কিং করা আছে, তা ওটা আমরা কেন ইউজ করছি না? ঠিক আছে, তাহলে আমরা কোনটা ইউজ করবো? গ্রাম পার্সেন্টেজ যেটা আছে, ও আরেকটা যেটা দেওয়া আছে। তাহলে প্রসেসটা কিরকম হবে জানো তো তোমরা, তোমাদের হয়েছিল তো, বলো কিভাবে কি নেবে। হ্যাঁ, 20 মাইক্রোলিটার অফ ব্লাডটা নেবো পিপেটে, তারপরে কি করব? টিউবে ওটা প্রথমে দিয়ে দেবো। ওটা কোথায় নেবো? টিউবে n/10 HCl নেবো, তাই তো? n/10 HCl যে এখানে নেবো, কতটা মার্কিং অবধি নেবো? 2 গ্রাম পার্সেন্টেজ অবধি, 2 গ্রাম অবধি নেবো। ঠিক আছে, তারপরে পিপেটে আমরা নিয়েছি 20 মাইক্রোলিটার ব্লাড, ওটা এখানে অ্যাড করে দেবো। এই পুরো প্রসেসটা চলছে আমার কম্পিউটার বক্সের মাঝখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এটা এর মধ্যে ইনসার্ট করব, এটা স্টারার।
ঠিক আছে, ওটা এর মধ্যে দেবো, নিয়ে ওটাকে ভালো করে মেশাবো, তারপরে পুরো জিনিসটা এর মধ্যে ভরা হবে এটার মধ্যে। ঠিক আছে, না 10 মিনিট কোথায়, তারপরে তুমি যখন এটা এর মধ্যে দিলে তারপরে হচ্ছে তুমি এভাবে রেখে তুমি কি করবে বলো, 10 মিনিটের কনসেপ্টটা কি বলছো? হ্যাঁ, তারপর কি হবে? তাহলে আমাদের প্রথমে ওটা ওখানে দিলাম, তারপরে আমরা এটাকে এইভাবে স্টারার দিয়ে রাখলাম। ঠিক আছে, তারপরে আমরা ও যেরকম বলছে আমাদের টাইম লাগে ফর অ্যাসিড হিমাটিন ফর্মেশন, দ্যাট ইজ ইউজুয়ালি মিনিমাম 10 মিনিটস। তারপরে আমরা যেটা করলাম যে আমরা উই আর পোরিং কি ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটার যখন ঢালছি কতক্ষণ দেব, যতক্ষণ না এর কালারটা ম্যাচ করছে উইথ দ্য সারাউন্ডিং, উইথ দ্য কম্পারেটর গ্লাস, মানে যেটা বললাম যে ব্রাউন গ্লাস স্ট্যান্ডার্ড, তো দুপাশে যে ব্রাউন হয়ে আছে যতক্ষণ না ওই রকম যাচ্ছে কালারটা ততক্ষণ আমরা দিতে থাকছি ডিস্টিলড ওয়াটার। যখন ডিস্টিলড ওয়াটার দেব তখন এটা কি ঢোকানো থাকবে না বের করে নেওয়া থাকবে? বের করে নেওয়া থাকবে। যদি তুমি এটা এর মধ্যে রেখে দাও তাহলে ওইটা থাকার জন্য তুমি কালারটা তোমার বুঝতে একটা প্রবলেম হবে, প্লাস তোমাকে তো নিতে হবে লোয়ার মেনিসকাসের রিডিংটা, তো এটা যদি তুমি দিয়ে রেখেছো তাহলে তুমি তো রিডিং নিতে পারবে না, বুঝতে পারলে? তাহলে তুমি ওটা একের পর এক ঢাল দিতে থাকবে আর তুমি দেখতে থাকবে যে কালারটা ওটার সাথে কখন ম্যাচ করছে, ততক্ষণ তুমি ড্রপে দেবে। আমরা ওখানে ড্রপ বাই ড্রপ কি দেবো, ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার দিয়ে যখন আমাদের মনে হচ্ছে যে মিশে গেছে, মানে কালারটা একই রকম এসে গেছে, তখন আমরা রিডিংটা নেব। কিসের রিডিং নেব? না, কিভাবে রিডিংটা কিভাবে নেব? অফ দ্য লোয়ার মেনিসকাস, অফ দ্য লোয়ার মেনিসকাস। এবার কিভাবে রিডিংটা নেব? এরকম ভাবে দেখে নেবো কত এসছে, বের করতে হবে। বের করে কোথায় রিডিংটা নেব? সূর্যের আলোতে। তাহলে ডে লাইটে আমরা ওই জানলার ধারে গিয়ে আমরা রিডিংটা নেব, নিয়ে যেটা এলো দ্যাট ইজ ইয়োর, ওইটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন ভ্যালু ফর দ্য পেশেন্ট, বুঝতে পারলে? আচ্ছা, এবারে তাহলে এইগুলোর মধ্যে প্রবলেম কি কি হতে পারে? এইটা কেন, এটার মধ্যে তোমার যে পুরো প্রসেসটা এক্সপ্লেন করা হলো, এখানে তোমার কি 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 অসুবিধা হতে পারে সেটা একটু বলো। তাহলে এক্সাক্ট ভ্যালু না পাওয়ার কারণগুলো আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, কি 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 এখানে প্রবলেম হতে পারে এক্সাক্ট ভ্যালু না পাওয়ার? ফার্স্ট অফ অল, এখানে হিমোগ্লোবিন ইজ কনভার্টেড টু কি অ্যাসিড হিম্যাটিন। ঠিক আছে, এবারে ধরো কার্বক্সি হিমোগ্লোবিন, সালফ মেথ হিমোগ্লোবিন, সায়ান মেথ হিমোগ্লোবিন, যত রকম আছে সেগুলোর কোনো কিন্তু চেঞ্জ হবে না, সেগুলো তুমি কনভার্ট করতে পারবে না, মানে অর্থাৎ পেশেন্টের যদি ওই ওইগুলো থাকে বডির মধ্যে তাহলে দোজ উইল নট বি কনভার্টেড টু অ্যাসিড হিম্যাটিন, একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এখানে অনেক রকম ম্যানুয়াল ফ্যাক্টরস চলে আসছে। কিরকম, মানে তুমি জল ঢালছো, তোমার মনে হচ্ছে এতক্ষণে গিয়ে এটা ব্রাউনের সাথে মিশে গেল, ও বলছে না এখনো হয়নি একটু লাগবে, আরেকজন হয়তো বলছে আরো আগেই হয়ে গেছিল, আননেসেসারি জলটা বেশি ঢালা হয়ে গেছে, তাই না? তাহলে কি একটা অবজারভার টু অবজারভার, ইন্টার অবজারভার ভেরিয়েশন হয়ে যাচ্ছে। তারপরে আমি বলছি সূর্যের আলোয় গিয়ে মাপতে হবে, এবার সেদিন মেঘ করে আছে সূর্য আলো নেই, তাই না? বা ধরো তুমি সন্ধ্যেবেলায় মনে হলো একটা মাপবো, তখন তো সূর্যের আলো নেই, তাহলে কি হবে? তখন একটা মানে একটা প্রবলেম হতে পারে মাপা নিয়ে। তারপরে পেশেন্টের হয়েছে ওই যে তোমার এই যে বলছি না 10 সেকেন্ড পর আমরা দেখব, এই হ্যাঁ 10 মিনিট পরে, 10 মিনিট পর আমরা দেখব। এবারে হচ্ছে সেইটা দেখা যাচ্ছে যে কালারটা আরো স্ট্রং ডেভেলপ করছে যদি তুমি 1 ঘন্টা পর নাও। 10 মিনিটটা মিনিমাম, ও যে বলছে 10 মিনিট, এবার এটাকেই যদি আরো স্ট্যান্ডার্ড করতে হয় তাহলে 1 ঘন্টা পরে নিলে আরো স্ট্রং আসবে। এবারে ধরো আমার পেশেন্ট এসছে 10টা, কি মানে আজকালকার দিনে তো আরো অনেক পেশেন্ট আসে, ধরো একটা সারাদিনে ধরো 50টা পেশেন্টের আমার হিমোগ্লোবিন এস্টিমেশন লেখা আছে, প্রত্যেকটাকে যদি আমি 1 ঘন্টা করে টাইম দিই তাহলে কতক্ষণ যাচ্ছে আমার, তাই না? তাহলে কতগুলো বক্স লাগবে আর কতগুলো কি লাগবে, তাহলে অতটা টাইম আমাদের নেই। প্লাস অনেক সময় দেখা যাচ্ছে এই যে এটা আনস্টেবল, মানে এই যে একটা কম্পাউন্ড ফর্মেশন হলো, ধরো তুমি একটা কাজ করতে লাগলে নিয়ে তুমি ভাবলে ঠিক আছে এই কটা হিমোগ্লোবিন বসিয়ে দিয়েছি, আমি অন্য কাজ করে একটু পরে এসে দেখে যাচ্ছি, তো দেখা গেল ফর্মেশন হলো, নিয়ে আবার সেটা আবার হয়ে গেল আনস্টেবল, মানে কম্পাউন্ডটা আর থাকলো না, তো তখন একটা এরোনিয়াস রিডিং চলে আসবে। এইসব এইসব তোমার ওভারকাম করার জন্য যে তোমাদের নেক্সট যেটা আমাদের আজকে নেক্সট জেনারেশন যে অটোমেটেড ইনস্ট্রুমেন্ট, অটোমেটেড আমরা যে অ্যানালাইজার ইউজ করি, সেখানে আমরা যে প্রসিডিওরটা ইউজ করি ওটাকে কি বলে? সায়ান মেথ হিমোগ্লোবিন মেথড। মানে মানে হচ্ছে যে আমরা এটা যেটা আমরা করছি সালিস হিমোগ্লোবিন মেথডে, এখানে প্রিন্সিপালটা হচ্ছে ফর্মেশন অফ অ্যাসিড হিম্যাটিন, আর যেটা আমরা ল্যাবে আমরা অটোমেটেড
হেমাটোলজি অ্যানালাইজার ইউজ করি সেখানে আমাদের প্রিন্সিপালটা হচ্ছে যে আমরা এটাই মেজারমেন্ট করব ইউজিং স্পেকট্রোফোটোমিটার। স্পেকট্রোফোটোমিটার যেমন আমরা ইউজ করব সেরকম যে কম্পাউন্ডটা ফর্ম হবে সেটাকে আমরা নাম দিচ্ছি সায়ানমেথ হিমোগ্লোবিন। সেখানে কি ইউজ করা হয় কিভাবে করা হয় সেটা তোমাদের জিজ্ঞেস করা হবে না, সেটা আলাদা ক্যালকুলেশন আছে এবং আলাদা তোমার প্রিন্সিপাল আছে কি করে স্পেকট্রোফোটোমেট্রি রিডিং নেবে এটসেট্রা। কিন্তু পয়েন্ট হচ্ছে যে তোমার সেখানে যেটা হবে যে আমাদের সমস্ত কম্পোনেন্ট অফ হিমোগ্লোবিন উইল বি কনভার্টেড টু দি মানে অ্যাসিড হিমাটিন, মানে কোনো কম্পোনেন্টটা বাদ থেকে যাবে যে এটা এস্টিমেশন হলো না সেটা হবে না, প্লাস পুরো এস্টিমেশনটা হবে হচ্ছে ইউজিং আ স্পেকট্রোফোটোমিটার। তাহলে ম্যানুয়াল তোমার ইন্টারফিয়ারেন্স বা ম্যানুয়াল ইন্টার অবজার্ভার ভেরিয়েশনের চান্সটা একদমই কমে যাবে। তাহলে ল্যাবে কোনটা ইউজ করা হয় বলবে সায়ানমেথ হিমোগ্লোবিন which is the advanced method, আর তোমরা যেটা করছো সেটার প্রিন্সিপাল হচ্ছে কলোরিমেট্রি। হলো? আচ্ছা এবারে শুনে নাও, সো দিস ইজ অল অ্যাবাউট ইট। এবারে তোমাদের তো অ্যানিমিয়ার ক্লাস হবে, তখন তোমাদের সব যে অ্যাসোসিয়েটেড প্রশ্ন হবে তখন সেগুলো তখন বলা হবে, এখন অ্যানিমিয়ার ডিসকাশন করে লাভ নেই। এবারে হচ্ছে যে এইটা যখন তোমাকে এক্সামিনার মানে অ্যাসেস করবে অ্যাট দ্য টাইম অফ প্র্যাকটিক্যাল এক্সাম, তখন তো তার সামনে তো উনি দেখবেন যে কি করছো না করছো। তো ফার্স্টে তুমি ওনার সামনে যখন রিডিংটা নেবে, ঠিক আছে, তখন কি কি দেখা হবে, কি বেসিসে তোমাদের মার্কিংটা করা হবে, ঠিক আছে। ফার্স্টেই যেটা তুমি এক্সামিনারকে বলতে হবে, উনি এসে বলবেন যে কত রিডিং হয়েছে, তো তখন তোমাকে বলতে হবে যে আমি টেস্টটা কখন পারফর্ম করেছি, মানে টাইম অফ পারফর্মিং দ্য টেস্ট, কি 10 মিনিট আগে আমি ওটা দিয়েছি নাকি ওটা 5 মিনিট আগে নাকি ওটা আরো অনেক আগে, তাই না? আদারওয়াইজ তো কোনো মানেই হয় না, কারণ টাইমটা খুব ইম্পর্টেন্ট এখানে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন তোমাকে যখন বলবে যে পারফর্ম দ্য শো মি দ্য রিডিং, তখন বলতে হবে সো আই হ্যাড পুট দ্য অ্যাসিড হিমাটিন ব্লাড অ্যান্ড দ্য এনবাইটেন HCl 10 মিনিট আগে, কি বলবে 15 মিনিট আগে। হলো? তারপরে উনি দেখবেন যে তুমি কালারটা যখন এসছে কিনা, তখন ওনার সামনে এবার তুমি এরকম ভাবে দেখবে যে কালারটা আসছে কিনা, এনভাইটেন এই তোমার ডিস্টিল ওয়াটার দিয়ে কালারটা এসছে কিনা এটা ওনার সামনে দেখতে হবে, ঠিক আছে। এবারে তখন যেটা চেক করা হবে যে তুমি কিভাবে দেখছো, মানে আর ইউ কম্পেয়ারিং উইথ দিস টু অর ইউ আর নট, ঠিক আছে। তারপরে যেটা দেখা হবে যখন কালারটা দেখছো তখন ওই স্টারারটা এর মধ্যে ঢোকানো আছে না বের করা আছে, এটা অবজার্ভ করা হবে। নেক্সট হচ্ছে যে তুমি রিডিংটা নিচ্ছ, ওই তুমি এটা দেখছো সানলাইটে কি না। তারপরে হচ্ছে যখন তুমি রিডিংটা নিচ্ছ তখন টিউবটা এখান থেকে বের করেছো না করনি। তারপরে দেখা হবে যে তুমি যে দুদিকে যেহেতু দুরকম মার্কিং করা আছে, এত গ্রাম পার্সেন্ট এত তোমার শুধু পার্সেন্টেজ, দুটো রিডিংই বসাচ্ছ কিনা। আর তারপরে ফাইনাল রিডিংটা কি সেইটা তুমি কোনটা বলছো। তাহলে এতগুলো তোমাকে অ্যাসেস করা হবে, সেই বেসিসে তোমাকে ওটার একটা যে পারফর্ম করার জন্য মার্কস সেটা তোমাকে দেওয়া হবে। তারপরে অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন করা হবে যে কি প্রিন্সিপাল এই সেই কি কেন কমলো কেন বাড়লো ইত্যাদি। বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমাদের করতে হবে। এবারে হচ্ছে যে তাহলে আমাদের এখন যে এনএমসি থেকে যে আমাদের গাইডলাইন্সটা পাঠিয়েছে ওখানে একদম চেকলিস্ট করে ওরা আমাদের দিয়ে দিয়েছে যে কোনো যে এক একটা অ্যাসেসমেন্ট হবে, ধরো এটা হোক বা তোমার পিবিএস পেরিফেরাল ব্লাড স্মিয়ার বা যে যেটারই দেখবে, সেখানে তোমার পয়েন্ট ওয়াইজ মানে এই পয়েন্টটা যদি কেউ ভুল, ধরো কেউ একটা পেশেন্টের হিমোগ্লোবিন ভ্যালু আছে 12.5 যেটা আমরা তোমাদের দিয়েছি, তুমি যদি ওটাকে 10ও বলে দাও কি ধরো 10.5ও বলে দাও, তাহলেও দেয়ার ইজ আ স্কোপ অফ গেটিং আ লট অফ মার্কস যদি তোমরা আগের স্টেপগুলো ঠিকঠাক করে করো বা দেখাও, ঠিক আছে। হতেই পারে যে তোমরা জাস্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা তো ডেইলি বেসিসে এগুলো করছো না, তো তুমি একটা পেশেন্টে যদি ভুল রিডিংও বলো তাহলেও যদি এক্সামিনারকে এই ইনিশিয়াল স্টেপসগুলো ডেমনস্ট্রেট করতে পারো যে এইভাবে করবো, তাহলে দের ইজ আ চান্স যে ইউ মাইট স্টিল গেট মার্কস। কি একটা শুধুমাত্র 12.5কে তুমি 10 বলে দিলে বলে তোমাকে ওখানে 5-এ 0 দিতে হবে বা 1 দিতে হবে সেরকম নয়, ইউ ক্যান গেট আ লট অফ মার্কস যদি ডেমনস্ট্রেটটা ঠিকঠাক করে করতে পারো। তো সেইং দ্য এক্সাক্ট ভ্যালু ইজ দ্য লাস্ট স্টেপ, তো তার আগের স্টেপগুলো যদি এইভাবে করতে পারো তাহলে দিস ইজ আ ভেরি স্কোরিং কম্পোনেন্ট অফ প্র্যাকটিক্যাল। বুঝতে পারলে? এবার কি ডাউট আছে বলো তোমাদের এই রিগার্ডিং টুডেজ টপিক। আমি শর্টে বলে দিলাম, এইসব পিপিটিতে তোমাদের ওই স্ট্রাকচার আছে, ওগুলো তো আর কি আর তোমরা দেখবে। তো তোমাদের তাহলে এটা পারবে তো নাকি পরীক্ষায় যদি আসে?